এর মধ্যে ওই প্রক্লেমেশনের স্বাধীনতার ঘোষণাপত্রের গণতন্ত্রের কথাটা ছিল না। তো ধরে নেওয়া হচ্ছিল যে এটা গণতান্ত্রিক রিপাবলিক তৈরি হবে, ওইটা আন্ডারস্টুড। তখন এই যে তিনটার একটাও আসলে আলাদাভাবে অর্জন করবার রাজনীতিতে বা রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো ব্যবস্থা নাই। ন্যূনতম যদি গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যেত, তখন এগুলোর জন্য লড়াই, সংগ্রাম, বিতর্ক ইত্যাদির মধ্য দিয়ে একটা জায়গায় যেত। আমরা এই 53 বছরে একটা রাষ্ট্রটার কোনো গণতান্ত্রিক কাঠামো, যেটার মধ্যে রাষ্ট্রের প্রতি স্তরে স্তরে মানুষের কাছে জবাবদিহিতা থাকবে ব্যবস্থা, আমাদের এই রুলিং ক্লাসের বিভিন্ন দল সংগঠন যে ক্ষমতা ছিল তারা এটা করতে পারেনি বা করেনি। ধরুন সর্বশেষ এইটা যদি আপনি আদৌ জাতীয় নির্বাচন যেটাকে বলা হয়, যে আদৌ যদি এই যে প্রহসনমূলক এই ব্যবস্থাটাকে, এক পার্টির এই ব্যবস্থাটাকে যদি নির্বাচন বলেও, এন্ড অফ দি ডে যে জাতীয় সংসদ তৈরি হলো, তার চারিত্রিক বৈশিষ্ট্যটা শ্রেণীগতভাবে আপনি লক্ষ্য করুন। এখানে আওয়ামী লীগ সহ এবং তার সঙ্গে কথাবার্তা বলেই সিট ভাগাভাগির মাধ্যমে যারা যারা ক্ষমতায় এমপি হিসেবে এসছেন সংসদ গঠন করতে, তারা প্রত্যেকেই কোটিপতি। এটা যারা নির্বাচনের পরে এবং প্রতিদ্বন্দ্বিতা শুরু, বাছাই পর্ব শেষ হওয়ার পরে এই যে প্রার্থীদের যে দেওয়া যে নির্বাচন কমিশনের কাছে যে তার হলফনামা থাকে, সেইখান থেকে দেখা যাচ্ছে যে কোটিপতি ছাড়া এখানে কোনো প্রার্থী নাই। মানে ন্যূনতম কোটিপতি মানে 1 কোটি, এর থেকে গড়ে দেখা গেছে 25 কোটি টাকার মতো করে মালিক তারা গড়ে। দ্বিতীয়ত হচ্ছে এদের শতকরা আপনার 78 থেকে 79% প্রত্যক্ষভাবে ব্যবসায়ী। তাহলে একটা জাতীয় সংসদ হওয়ার অর্থ হচ্ছে যে কোনো দেশে বা যে কোনো সময়ে যে একটা দেশের যতক্ষণ পর্যন্ত নানা শ্রেণীতে বিভক্ত একটা মানুষ জনগোষ্ঠী থাকে, জাতীয় সংসদকে তো প্রতিনিধিত্বমূলক হতে হয়। প্রতিনিধিত্বমূলক এই অর্থে যে নির্বাচনের মধ্য দিয়ে যেমন একটা প্রতিনিধিত্ব তৈরি করবার রাজনৈতিক দিক থাকে, আবার সমাজের বিভিন্ন শ্রেণীর নানা মানুষকে দ্বারা একটা যদি জাতীয় সংসদ প্রতিনিধিত্ব না হয়, সেটা করে জাতীয় সংসদ বলা যায় না। পরিষ্কারভাবেই এটা একটা বিত্তবান শ্রেণীর, কোটিপতি শ্রেণীর সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে একটা ক্লাবে অধঃপতিত হয়েছে, যেটাকে জাতীয় সংসদ বলে চালানো হচ্ছে। এখন যেই দেশের 18 কোটি মানুষের মধ্যে অল্প সংখ্যক বিত্তবান মানুষের কিছু ব্যবসায়ী প্রতিনিধিকে জাতীয় সংসদ বলা হয়, সেই সংসদে এই শ্রেণীর স্বার্থের বাইরে বৃহত্তর যে জনগোষ্ঠী, তাদের আপনার জীবনের মান, তাদের রাজনৈতিক ভাবনা, তার শিক্ষা, তার চিকিৎসা, এগুলো নিয়ে ওখানে আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতে জনস্বার্থপরায়ণ কোনো সিদ্ধান্ত তৈরি হবে, এটা আশা করাই বাতুলতা। আমি ইদানিং প্রায়ই বলি, আমি লিখেছি ওই ব্যাপারে, যে আমার মনে হয় যে রিপাবলিকটা তৈরি করবার কথা ছিল স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক রিপাবলিক, সেটা আমরা তৈরি করতে পারি নাই। একটা দ্বিতীয় রিপাবলিকের জন্য সংগ্রাম করা ছাড়া, নতুন সংগ্রাম রচনা করা ছাড়া আর কোনো পথ নাই যেটা সমাজের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে, তার স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে, আইন প্রণয়নের ক্ষেত্রে তার একটা প্রতিফলন থাকবে, এক ধরনের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যাবে। এটা না করা পর্যন্ত এই কোটিপতিদের ক্লাব থেকে বাংলাদেশ কোনো গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক সিদ্ধান্ত, জনস্বার্থপরায়ণ নীতি আশা করতে পারে না বলে আমার ধারণা। জি, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন কোটিপতিদের ক্লাবের কথা বলছিলেন, মিস্টার নুরুল কবির সংসদের কথা, এবং কিছু মানুষ বাংলাদেশে ফুলে ফেঁপে এত টাকার মালিক হয়েছে যে এখন বৈষম্যটা আরও দৃশ্যমান হচ্ছে প্রতিনিয়ত। এবং এই হিসেবটা শুধু যে বিরোধীরা বলছে বা গবেষকরা বলছেন তাই নয়, সরকারের হিসেবেও এখন বিবিএসের হিসেবে পরিসংখ্যানও দিচ্ছে যে চিত্র আসলে কোথায় খুব একটা সুখকর বা স্বস্তিকর নয়। কিন্তু এরকম একটা অবস্থায় দেখতে পাচ্ছি। এবং এই যে কোটিপতিদের, এর বাইরেও আমরা দেখতে পারি প্রশাসনের, উনি তো সংসদের কথা বলেছেন,
প্রশাসনের কর্তা ব্যক্তিদের, সাবেক একজন আইজিপির কি পরিমাণ সম্পদ একটা পত্রিকায় বেরোলো এবং সেটা নিয়ে কেউ মুখ খোলেননি, কারো নজর পড়েনি। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে, গণমাধ্যমের চাপে, আইনি আশ্রয় নেওয়ার ফলে দুদক সর্বশেষ গতকাল সিদ্ধান্ত নিয়েছে তারা ওই দিকে নজর দেবে। এই রকম দুর্নীতির চিত্র আমরা একদম একটা ছোট স্তরের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বহু মানুষের মধ্যে বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং এরকম জায়গায় আবার সাধারণ মানুষের অসহায়ত্ব আমরা দেখতে পাচ্ছি। বাজারের যদি যাওয়া যায়, দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ হিমশিম খায়, তার আয় দিয়ে কোনোভাবেই সে তার ব্যয় সামলাতে পারে না। মানে আপনি নিজে কি ফিল করেন? এবং আবারও সেই ভাবনার জায়গায় যাই আমরা। না, ধন্যবাদ। সব কিছু নেই আমি ভাবিত, আমার ভাবনা মানে ভাবনাহীনতা নয়। প্রথমত, বিত্তবানদের জাতীয় সংসদ, 184 জনের বেশি ব্যবসায়ী, এবং সেই বৃত্তের সঙ্গে যদি তাদের চিত্ত থাকতো, সেই বৃত্তের সঙ্গে যদি তাদের জ্ঞান থাকতো, লেখাপড়া থাকতো, অবশ্যই কারো না কারো আছে। আমি সবাইকে তো ঢালাওভাবে আমরা বলতে পারি না। সঙ্গে চিত্ত তো আহরণ তারা করেনি, করলে বৃত্ত অর্জন করতে পারতো না আর কি। এখন প্রশ্নটা হচ্ছে, যেমন একজন নবনির্বাচিত সাংসদ, নাম দেব না আমি, তিনি ঘোষণাই করেছেন 1,16,00,000 টাকা খরচ করে সাংসদ হয়েছি, সে টাকাটা তুলতে হবে, এই টাকা তুলতে হবে আমাকে। তো সেটা তাকে ধন্যবাদ, অভিনন্দন যে তিনি খোলাখুলি কথা বলেছেন, কিন্তু এই কথাটা সব সাংসদেরই কথা মনে করি। তো এখন কথা হচ্ছে মাথাপিছু আয়, এখানে সমস্যাটা। কিছুদিন আগে একজন মাননীয় মন্ত্রী বললেন জিনিসের দাম বেড়েছে, তো কী হয়েছে, মাথাপিছু আয় তো বেড়েছে। এখন তিনি বুঝতে পারলেন না যে মাথাপিছু আয় হিসেবটা কিভাবে করা হয়। যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যার শূন্য বৃত্ত ছিল, সে এখন কয়েকশো কোটি টাকার মালিক। আর আমার 100 টাকাও মাসে রোজগার নয়, তো দুইজনের গড় করলে অনেক উঁচুতে দেখা যাবে। তো আপনি যেমন বৃত্তহীনদের দুর্ভোগের কথা বললেন, দেখুন আমি মোটামুটিভাবে মধ্যবিত্ত মনে করি নিজেকে, কিন্তু আমি রাজনীতি করি না, এনজিও করি না, ধান্দাবাজি করি না, গায়ে গতরে খেটে লিখে বলে যা কিছু রোজগার হয় তাই দিয়ে সংসার চালানোর চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে, বাজারে গিয়ে আমার ফর্দ শেষ হয় না, কিন্তু টাকা শেষ হয়ে যায়। তা এখন প্রশ্ন হচ্ছে, আমি মধ্যবিত্ত বলেছি, যারা নিম্নবিত্ত, যারা বিত্তহীন, তাদের অবস্থাটা কী? আমার খাবার তালিকা থেকে অনেক কিছুই বাদ পড়ে গেছে ইতিমধ্যেই। আবার এই যে কিছুদিন আগে একটা উৎসব হলো, কী উৎসব? যে শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ, আমিও অভিনন্দন জানিয়েছি টক শোতে, কিন্তু মফস্বলে যাবার অভিজ্ঞতা আমার হয়। এই কয়েকদিন আগে ঘুরে এলাম সিলেট থেকে, বিদ্যুৎ লোডশেডিং যে কী জিনিস তা আমি বুঝেছি। যে হোটেলে ছিলাম তাদের নিজস্ব জেনারেটর ছিল বলে বাঁচবা, কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময় দেখেছি যে বিদ্যুৎ চলে গেছে। তো শতভাগ বিদ্যুতের দেশে বিদ্যুৎ যায় কেন? দেয়ালে লিখন পড়েছি যে বিদ্যুতের বিজ্ঞাপন বিরতি। তো যেমন টেলিভিশনে বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন এলেই কিন্তু আমি অন্য চ্যানেলে চলে যাই আর কি, কারণ বিজ্ঞাপন দেখে কোনো পণ্যের বাজার বিপণন সংখ্যা বাড়ে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি অন্তত যে পণ্যের গুণমান বিচার করে কিনব, বিজ্ঞাপন দেখে কিনব না। তো সব কিছু। আর একটি কথা হচ্ছে যে নুরুল কবির খুব সুন্দর বলেছে, জাতীয় সংসদ প্রতিনিধিত্বমূলক নয়। বাংলাদেশের 17 কোটির মতো মানুষ, তাদের প্রতিনিধিত্ব করবার মতো জাতীয় সংসদ তৈরি হয়। এক, জাতীয় সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো সময় আলোচনা আমি দেখিনি। নেতা নেত্রীর গুণগান
অথবা ধোলাই আর কি, এই ধরনের কথাবার্তা। কিন্তু বিষয় কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে আমি মনে করি না। আর যার ফলে সরকারের জবাবদিহিতা যে প্রসঙ্গটি এনেছেন নুরুল কবির, শূন্যের কোঠায় আর কি। কারণ সরকার জবাবদিহি কার কাছে করবে, প্রশ্নটা সেখানে ওঠে। জবাবদিহি করবার মতো সংসদের কাছে তো সরকার থোড়াই কেয়ার করে আর কি সংসদকে। তো সেই জন্যে সব মিলিয়ে আমি যে বাংলাদেশ চেয়েছিলাম ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই বাংলাদেশ আমি পেয়েছি বলে মনে হয় না। এমনকি বঙ্গবন্ধু, আমার নিজস্ব গবেষণার বিষয় বঙ্গবন্ধুকে আঁতিপাতি করে দেখবার চেষ্টা করেছি। তিনি ফেরেশতা না, নিজেই বলেছেন 19শে জুন 1975 বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায়, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শুধরানো। তো সেই জন্য তার ভুল অনেক আছে, কিন্তু তবু এই মানুষটি মানুষের কষ্ট বুঝতেন এবং সেই জন্যই তিনি অনেক কিছু করবার চেষ্টা করেছেন। ৭৩-এর শেষ দিকে অ্যান্থনি ম্যাসকারেনহাসকে তিনি বলেছিলেন, আমি যা করি বা বলি বোধহয় মানুষ বুঝতে পারে না আর কি। তো বড় কষ্টেই কথাগুলো বলেছিলেন। তা আমি হয়তো বা যা বলছি বা নুরুল কবির যা বলছে অনেকেই বুঝবে না, কিন্তু আমরা বাংলাদেশকে চেয়েছিলাম, সেই বাংলাদেশ পাচ্ছি না খুঁজে আর কি। মিস্টার নুরুল কবির, দেখুন, এটা কথার মধ্যে তো আর দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি একটু এগোতে বা অন্য দিক থেকে দেখতে পারি। একদিকে যেমন রাজনৈতিকভাবে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই, অর্ধেক রাজনৈতিক শিবিরের, অন্যদিকে বিত্তবান শ্রেণী ছাড়া মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি এখানে নাই। আরেক থেকে আমরা জানি যে নির্বাচন মাত্রই গণতন্ত্র নয়, গণতান্ত্রিক সমাজের এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের একটা প্রথম স্তর ওইখান থেকে শুরু হতে পারে। তো সেখানে যদি কোনো দেশে বছরের পর বছর যথার্থ অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে সরকার প্রতিষ্ঠিত না হয়, তখন কতগুলি অন্তর্গত দুর্বলতা তৈরি হয়। যেমন ধরুন, সেই ধরনের সরকারকে নির্ভরশীল হতে হয় আপনার বিত্তশালী সমাজের, অস্ত্রশালী রাষ্ট্রের যে সমস্ত কোয়ার্টশিপ, নানান মেশিনারি থাকে, এবং অন্যায়ভাবে চর্চাকারী আমলাতন্ত্রের উপর, সরকারি কর্মকর্তাদের উপর আপনার নির্ভরশীল থাকতে হয়। এই নির্ভরশীলতার মধ্য দিয়ে সবচাইতে যেটা বলি হয় সেটা হল জনস্বার্থ। আপনি যে একজন প্রাক্তন আইজির কথা বলেছিলেন, এটা তো একজন। যখনই এক পুলিশকে, মিলিটারিকে, প্যারামিলিটারিকে, সিভিল আমলাতন্ত্রকে ভর করে ক্ষমতায় যেতে হয় এবং ক্ষমতায় থাকতে হয়, তার একটা রাজনৈতিক দলের দিক থেকে একটা প্রাইস আছে। তো তারা যা ক্ষমতায় নিয়ে যেতে সাহায্য করলো, জনগণ ভোট কেন্দ্রে একটা আদর্শ মাত্রায় গেল না, তো এই যে যাদের উপর ভিত্তি করে ক্ষমতায় যাওয়া এবং থাকা, তাদের তো পুরস্কৃত করতে হয়। এই পুরস্কারের নানান পদ্ধতিতে করতে হয়। একটা হচ্ছে আপনার পেশাগত পুরস্কার, যারা যারা এটার মধ্যে থাকে। আর একটা হচ্ছে এরা যখন এই যে প্রাক্তন আইজির বিরুদ্ধে যে অভিযোগ এসছে, এরকম অসংখ্য সরকারি কর্মকর্তা তারা যখন এই ধরনের কাজকর্ম করে, তখন সরকারকে চক্ষু বন্ধ করে থাকতে হয়। এটি তাদের প্রাইস। কিন্তু এইটার বিনিময়ে যেটা হয়, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ, দেশের যে সভরেন্টির মালিক যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে পড়েছে। আপনি লক্ষ্য করুন না যে সরকারের উপর রাগের বশত, কোনো দুঃখবশত প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোনো একজন তরুণ দেশের প্রধানমন্ত্রীকে বা মন্ত্রীকে যদি তার উষ্মা প্রকাশ করে, সংক্ষুব্ধ তরুণ যখন সোশ্যাল মিডিয়াতে অথবা একজন আরেকজনের কাছে একটা টেক্সট মেসেজ পাঠায়, সেইটা পুলিশ ধরতে পারে, ধরে শাস্তি দিতে পারে। কিন্তু একটা দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, যেটা সরকার নিজে, কেন্দ্রীয় ব্যাংক নিজে
অর্থ মন্ত্রণালয় নিজে স্বীকার করে সে ধরতে পারে না। কেন আসলে কি পারে না? ওই প্রত্যন্ত অঞ্চলের তরুণের একটা বাক্যকে ধরার জন্য যদি ঢাকা শহর থেকে যন্ত্র ব্যবহার করে ধরতে পারে, তাহলে ওইটাও ধরতে পারে ইচ্ছে করলে। কারণ ইচ্ছেটা করা এই ধরনের সরকারের পক্ষে অসম্ভব। কারণ যারাই হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিত্তশালী, ক্ষমতাবান, এবং তাদের যে নেক্সাস, আমলাতন্ত্র, ব্যবসায়ী এবং রাজনীতিক, এই তিনটার যোগ সাজস ছাড়া এটা হওয়া সম্ভব না। তো প্রতিদিন আমরা এটা বলতে পারি, দাবি করতে পারি যে এর বিচার করতে হবে, ওকে ধরতে হবে, কিন্তু এইটা ধরার অন্তর্গত ক্ষমতা রাজনৈতিক ক্লাস হারিয়ে ফেলেছে। সে কারণেই একেবারে নতুন করে শুরু করা ছাড়া বাংলাদেশ তার যে জন্মকালীন যে ঐতিহাসিক প্রতিশ্রুতি, সেইটার জন্যে সেইটা অ্যাচিভ করবার পথ এটা রুদ্ধ করার ফলে নতুন করে শুরু করতে হবে। ছোট্ট দুই তিনটে রেসপন্স একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। যেমন আমি প্রাইস হাইকের কথা বলছিলাম, দ্রব্যমূল্যের, এটা বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মাঝখানে মনে হয়েছিল কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে, কিন্তু এখন আবার সেটা লাগামহীনভাবে বাড়ছে। এটা কিভাবে, মানে এটা তো একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে, সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয়ত হচ্ছে যে উপজেলা নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেখানে বিএনপির সিদ্ধান্ত, সেটা নিয়ে কেউ মনে করেন যে তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হলে, জনগণের সঙ্গে থাকতে হলে নির্বাচনে যাওয়া উচিত। কেউ মনে করেন যে নৈতিক অবস্থান থেকে তারা আসলে আগের ঘোষণা অনুযায়ী নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই। এবং বিএনপির অভ্যন্তরীণ কিছু দিকেও, যেটা প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন উল্লেখ করলেন, যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে, এবং সেখানে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এর আগেও তিনি বহুবার সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাকে তাদের দলীয় যে আইনজীবী ফোরাম আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, যে এখানে তার যাওয়া উচিত হয়নি। বিএনপির এরকম জিনিস আমরা আগেও দেখেছি, যেমন 18 নির্বাচনে তাদের দিনের ভোট রাতও হয়েছে, তারা বলেছে কিছুদিন পরে তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিল 6-7টি আসন নিয়ে। সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন দিল, কিন্তু আবার দলের মহাসচিব সংসদে গেলেন না। সো এগুলো অনেক ধরনের কনফিউশন তৈরি করে অনেকের মধ্যে। আপনি কি মনে করেন? দ্রব্যমূল্যের প্রশ্নটা স্যার নিজের এক অভিজ্ঞতা থেকে বলেছেন। এর শুরু হওয়ার আগে আমি আপাকে বলছিলাম, এই পরিবারের কথা বাইরে বলে দেওয়ার মতো হচ্ছে যদিও, যে আমার স্ত্রীর সঙ্গে এই আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সীমিত আয় নিয়ে কোনোদিন অসন্তুষ্টি তার মধ্যে দেখা যায়নি। জানে আমাদের এই আয়, আমাদের কোনো অবৈধ আয়ের কোনো সুযোগ নাই, তো প্রবৃত্তিও নাই, কিন্তু আমরা নানানভাবে বাজেট করে আমরা চলতাম। সাম্প্রতিককালে এটা বিশেষত গত 2 বছর ধরে, এবং এই যে তাপমাত্রা বাড়ার পরে আরও বেড়েছে, সোজা কথা বলে যে বাজার থেকে আসবার পরে আমি যাই বলি আমার কথার সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এবং কোনো উল্টাপাল্টা কথা বলবো না, মাথা গরম থাকে, এটা বলে আমার স্ত্রী। এবং এই বক্তব্যের মধ্যে ন্যায্যতার কোনো অভাব নাই। স্যার শুধু দ্রব্যমূল্যের মধ্যে ফুড আইটেমের কথা বলেছেন। ওনাদের যে জেনারেশনের, ওনাদের যে বয়স, আমি তার ছাত্র হিসেবে যে বয়সের মধ্যে পড়েছি, আমাদের এখন নিয়মিত কিছু ওষুধ লাগে। ওষুধের দাম গত 2-3 বছরে কোনো কোনো ওষুধের দাম 200 থেকে 300 গুণ বেড়েছে। এগুলোকে নিয়ন্ত্রণ করবার মতন মনোবৃত্তি এবং মেকানিজম দুইটাই সরকারের অনুপস্থিত। আমি আবারও বলছি, কেন সে করে না? কারণ রাষ্ট্র যারা চালায়, যাদের মাধ্যমে চালায়, তাদের যে এই দেশে যে উন্নয়নের কথা হয়, 1% 2% লোকের তো অসম্ভব রকমের উন্নয়ন হয়েছে। তারা যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তারা কখনো টের পায় না। তারা তো সীমিত আয়ের মধ্যে তাদের জীবন চলে না। ফলে ওষুধের দাম কত বাড়লো, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কত বাড়লো, এবং কীভাবে সীমিত আয়ের মধ্যবিত্ত তার ফুড আইটেম, তার খাবারের টেবিলে কমে যাচ্ছে, আর নিম্নবিত্ত যারা, তাদেরকে এর মধ্য দিয়ে কিন্তু দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে তার স্বাস্থ্যের ক্ষতি হওয়া শুরু করে, কারণ নিউট্রিশন ইনটেক কমে যায়। অন্যদিকে এর মধ্য দিয়ে কিন্তু যারা অন্যায় করতে পারবে না, তারা একটা জবের বদলে আরও বেশি কাজ খুঁজবার চেষ্টা করে। ফলে তার ওয়ার্কিং আওয়ার বেড়ে যায়, তার ক্লান্তি বাড়ে।
আবার এর মধ্যে কিছু কিছু মানুষ সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পয়সা অর্জন করতে না পারলে এবং চারপাশে যেহেতু উদাহরণের অভাব নাই, তখন দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। ফলে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জাতীয় স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার আয়ুর যতই আমাদেরকে পরিসংখ্যান দেখানো হোক, গড় আয়ু বাড়ছে, হ্যাঁ, ওই গড় আয়ু সেই জাতির গড় আয়ের মতনই গড় আয়ু ওই রকম অবস্থায় যাবে। কিছু লোক বেশি দিন বাঁচবে, কিছু লোক কর্মক্ষমতা হারিয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে এবং গোটা সমাজকে দুর্নীতি পরায়ণ করে তুলতে উৎসাহিত করবে। এরকম একটা অবস্থায় আমাদের সমাজের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ন্যায়পরায়ণ বিকাশ রুদ্ধ হয়ে পড়েছে। এটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য সংক্রান্ত ব্যাপার। এবং আপনি নীতিগুলো লক্ষ্য করুন না, যে বিদ্যুতের কথা স্যার বলেছেন, বাংলাদেশ সরকার বাংলাদেশের সমস্ত সরকারের হিসাব অনুযায়ী বিদ্যুৎ যেই পরিমাণ চাহিদা তার চাইতে বেশি উৎপাদন ক্ষমতার ক্যাপাসিটি আছে, কিন্তু সেই উৎপাদনক্ষম সমস্ত প্ল্যান্টগুলিকে এখনও পর্যন্ত ব্যবহার করতে পারে না। কারণ কি, তার বিদ্যুৎ বিতরণের জন্য যে ব্যবস্থা করার দরকার, হ্যাঁ, সেইটা তারা ইচ্ছে করে করে না। ইচ্ছে করে না এ কারণে যে প্ল্যান্টে কোনো রকম খরচ না করে যদি বিদ্যুৎ উৎপাদন যদি করতে না হয়, তাহলে তার চুক্তিটাই এই রকম জনস্বার্থ বিরোধী যে সরকারের এক্সচেকার থেকে তাকে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাকে ওই কোম্পানিগুলি পয়সা পাবে। হাজার হাজার কোটি টাকা গত 12-14 বছরে বিদ্যুৎ উৎপাদন না করে তারা এই ছোট্ট ছোট কয়েকটা গ্রুপ 100-200 পরিবার এগুলো ইনকাম করেছে বাংলাদেশের মানুষের পয়সায়, সাধারণ মানুষের পয়সায়। আর সাধারণ মানুষের ওই টাকাটা তোলে আজকে এটার উপর কর বসিয়ে, কালকে ওইটার উপর কর বসিয়ে নানানভাবে এই কাজগুলো করছে। কিন্তু এইটাকে প্রতিরোধ করবার জন্য যেই পরিমাণ রাজনৈতিক রেজিস্ট্যান্স দরকার, প্রতিরোধ সংগ্রাম দরকার, এখানে আপনার দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি, সেটা আমরা জাতীয়তাবাদী দল, বিরোধী দল হিসেবে তার মধ্যে সেই পরিমাণ প্রতিরোধ ক্ষমতা এবং এই বিষয়ে প্রতিরোধ করবার প্রচেষ্টা আমরা কখনো দেখি নাই। আপনি যেই পার্টটা বলেছেন সেটা তার নিজের স্বার্থের ব্যাপার, অর্থাৎ সে এমপি হতে পারবে কিনা, উপজেলার চেয়ারম্যান হতে পারবে কিনা, অর্থাৎ তার পার্টির ক্ষমতায়ন হবে কিনা বা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারবে কিনা, সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বা বিরোধী দল থাকা অবস্থায় সরকারের ভুল নীতি, অন্যায় নীতির বিরুদ্ধে জনস্বার্থ পরায়ণ, জনস্বার্থের তরফে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে কিনা, এটা দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে তার যেটা বিএনপির সিদ্ধান্তহীনতা হচ্ছে তার এই দলের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং সিদ্ধান্ত নিয়ে কার্যকর করতে পারার সামর্থ্য অধিকাংশ সময় দেখা যায় না, এটা তার দলগতভাবেও। যেমন ধরুন, আপনার মনে আছে এই বড় দলের মধ্যে যখন সব বড় দলের মধ্যে এটা থাকে, পদবি নিয়ে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব হয়, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে একজন নেতা একটা পদেই থাকবেন। একটা স্লোগান ছিল, এক নেতা এক পদ। 7-8 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল, কখনোই বাস্তবায়ন করতে পারে নাই। অর্থাৎ নেতৃত্বের সামর্থ্যই নাই পুরো দলীয় প্রক্রিয়ার মধ্যে কেন্দ্র থেকে পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়নের। আওয়ামী লীগের মধ্যেও সেটা হচ্ছে। এই উপজেলা ইলেকশনের আগে আপনি দেখবেন যে পত্রপত্রিকায় এসে প্রধানমন্ত্রী বলেছেন এমপি মন্ত্রী তাদের আত্মীয় পরিজনরা উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করে, এটা পরিষ্কারভাবে বলেছেন। আপনি এই কয়েকদিনের মধ্যে যখন এর প্রসেসটা শেষ হবে, আপনি দেখবেন যে এইটাও তারা বাস্তবায়ন করতে পারেনি, আমাদের কাছে তথ্য আসা শুরু করেছে। তাহলে এই রাজনৈতিক দলগুলি আসলে ক্ষমতায় থাকা রাজনীতির নামে এবং ক্ষমতায় যাওয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের চিন্তা, এমনকি তাদের প্রতিষ্ঠান হিসেবে যে আপন আপন রাজনৈতিক দলগুলি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কতগুলি সংগঠিত পেশি শক্তির বাইরে এদের জন্য পরিচয় থাকছে না। এই দলগুলির ভিতরে কোনো গণতন্ত্র নাই। তাহলে এই দলগুলি আমাদেরকে কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ডেলিভার করবে বা কেন আমরা আশা করব, এটি তো আমি ভাবি না। আবারও আমি বলছি, সে কারণে অনেক কিছু বাংলাদেশে যেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, নির্মাণের স্বপ্ন নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, উদ্বাস্তু হয়েছে, নানান ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই বাংলাদেশ তৈরি করার জন্যে একেবারে নতুন চিন্তা ভাবনা ইতিহাসের আলোকে করে আমাদের এই যে একটা দ্বিতীয় রিপাবলিকের, এই রিপাবলিক ফাংশনই করে নাই, ফেল করা তো দূরের কথা, এটা ফাংশনিংই হয় নাই কখনো।
ফলে নতুন করে চেষ্টা করা ছাড়া কোনো পথ নাই। সেটা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে যা যা যত পরিসর লাগে সেই সমস্ত পরিসরে নতুন মানুষের নতুন চিন্তা দিয়ে শুরু করতে হবে। পথটা অনেক দীর্ঘ এবং বেদনাদায়ক। প্রফেসর